আমরা আরেকটা ঘটনায় চলে যাই। আপনার নামটা আরেকবার প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। সেকেন্ড যে ঘটনাটা আপনার আছে সেটা আমরা একটু শুনে ফেলি। থ্যাংক ইউ রাসেল ভাই। দিস ইজ সাজিদ এগেন। হ্যালো লিসেনার্স। রাসেল ভাই, এখন আমি যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি এটা হচ্ছে একটা বাড়ি কেন্দ্রিক। বাড়িটা ঢাকাতেই, বাট বাড়িটা কোথায় আমি অ্যাড্রেসটা বলছি না, লোকেশনটা আমি উজ্জ্বল রাখছি। ওকে, আচ্ছা, আমি ঘটনা শুরু করি। তো রাসেল ভাই, এই বাড়িটা হচ্ছে অনেক পুরাতন বলতে এটা 1960s, হ্যাঁ 1960 সালের দিকের বাড়ি তৈরি করা এটা। তো ওই এলাকাতে এটা হচ্ছে অন্যতম প্রধান একটা পুরাতন বাড়ি, মোটামুটি সবাই চেনে, বেশ একটা পরিচিতি আছে এই বাড়িটার। তো ওই বাড়িটাতে কিছু প্রবলেম আছে, স্টিল নাও এখনো হচ্ছে প্রবলেমগুলা। তো ওই বাড়িটায় যে ধরনের প্রবলেমগুলো হয় বা যারা ফেস করছে ওইখানে, আমি নিজে তার একজন সাক্ষী, আমি নিজে ফেস করছি, প্লাস আমি সহ আরো বেশ কিছু মানুষ ওই বাড়িটাতে অনেক কিছু ফেস করছে, অনেক কিছু নোটিস করতে পারছে তারা। তো রাসেল ভাই, বাড়িটাতে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি শেয়ার করছি এখন, খণ্ডকালীনভাবে একটু শেয়ার করছি। তো রাসেল ভাই, আমার নিজের সাথে ঘটে যাওয়া যে ঘটনাটা ওই বাড়িতে প্রথম, সে ঘটনাটা ঘটে 2014 সালে। হ্যাঁ, 2014 সালে আমি সেই বাড়িটাতে যাই। তো ওটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা। তো আমি আমার ফ্রেন্ডের বাসার নিচে গিয়ে আমি আমার ফ্রেন্ডকে কল করি। আমার ফ্রেন্ড ফোন পিক করে বলে যে ঠিক আছে, আমি উপরে আছি, তুমি উপরে চলে আসো। একটু বলি রাসেল ভাই, বাড়িটা হচ্ছে 7 তলা, আমার ফ্রেন্ড থাকে 4 তলায়, ওটা ওদের নিজস্ব বাড়ি। আচ্ছা, আমার ফ্রেন্ড বললো যে তুমি 4 তলায় উপরে চলে আসো, দরজা খোলা আছে। আমি কথা মতো উপরে উঠতে থাকি, ফোনটা কেটে দিয়ে আমি উপরে উঠতে থাকি। তো একটু বলি, আমার ফ্রেন্ড আমাকে একটু হিন্টস দিয়ে দিয়েছিল ওঠার সময়। আমার ফ্রেন্ড আমাকে বলেছিল তুমি যখন সিঁড়ি দিয়ে উঠবে তখন সিঁড়িতে যদি তুমি কাউকে দেখো বা তোমার যদি কারোর সাথে দেখা হয়, তুমি তার সাথে কোনো কথা বলবে না, এখানে তাকে কিছু জিজ্ঞেস করবে না, তুমি চুপচাপ উপরে চলে আসবে। তো আসলে আমি আগেই বলেছি বাড়িটা বেশ পুরাতন বাড়ি, যে কারণে বাড়ির সিঁড়িঘরটা বেশ অন্ধকার থাকতো। হ্যাঁ, বেশ অন্ধকার থাকতো দিনের বেলাতেও। আমি যখন সেই বাড়িটাতে গিয়েছি, তো আমার এক্সাক্ট সময়টা মনে নেই, তবে সেটা মাগরিবের আগ দিয়ে হবে, 5টা 5:30 টাইমটা, এক্সাক্ট বলতে পারছি না টাইমটা। আমি যখন সিঁড়ি দিয়ে উঠি রাসেল ভাই, আমি যখন দোতলাতে উঠি, দোতলা থেকে সেটা একটু রাউন্ড করা ছিল আর কি, রাউন্ড স্টাইলের ছিল। তো আমি যখন দোতলাটা ক্রস করে 3তলাতে যখন যাব, ঠিক 3তলার ফার্স্ট স্টেপ সিঁড়িটাতেই আমি দেখতে পাই একজন বৃদ্ধার মতো মহিলা বসা। বাট তার চেহারায়, হ্যাঁ বয়স বোঝা যাচ্ছে, কিন্তু তার চেহারায় বা অত একটা বোঝা যাচ্ছে না বয়সের ছাপটা, কিন্তু তার হাতের দিকটা চামড়াগুলো বেশ কোচকানো এবং বেশ শুকনো। সে, তার মুখে মলিন একটা হাসি ছিল। সে ফার্স্ট স্টেপটাতে বসা। তো আমি যখন তাকে ক্রস করতে যাব, তখন আমি তার দিকে আরেকবার খেয়াল করলাম, স্টিল সে তখনও বসা। বাট আমি তখনই আমার ফ্রেন্ডের জিনিসটা আমার মাথায় আসলো। আমি আমার ফ্রেন্ডের কথাটা আমি মাথায় রাখলাম। আমার ফ্রেন্ড বলেছিল যে যদি আমার কারোর সাথে দেখা হয় বা আমি যদি কাউকে দেখি, আমি যেন কোনো কথা না বলি বা তাকে যাতে কিছু জিজ্ঞেস না করি। তো যথারীতি আমি তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। আমি যখন 3তলা থেকে 4তলাতে যখন ফার্স্ট স্টেপে সিঁড়িটাতে পা দিব, তখন দেখলাম যে আমার ফ্রেন্ড সিঁড়িতে দাঁড়ানো, তার হাতে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালানো ছিল। তা আমি আমার ফ্রেন্ডকে দেখে আমি আমার ফ্রেন্ডকে সাথে সাথে জিজ্ঞেস করলাম যে আমি তো নিচের সিঁড়িতে কেউ, ঠিক ইমিডিয়েট নিচের সিঁড়িটাতে আমি কেউ একজনকে বসা দেখলাম, বৃদ্ধার মতো কেউ একজনকে বসা দেখলাম। আমার ফ্রেন্ড বললো যে চোখের ভুল। সে বললো যে এটা আমার চোখের ভুল, আমার ভ্রম হয়েছে, আমি কাউকে ওখানে দেখিনি। আমি জোর করে বললাম যে ট্রাস্ট মি, আমি দেখেছি তাকে, আমি তাকে দেখেছি। সে বললো যে না, আমি বলছি ভুল, তুমি কাউকে দেখোনি। আমি বললাম যে বিলিভ মি, তুমি চলো আমার সাথে, সে এখনো আছে। স্টিল আমি তাকে 1 মিনিট আগে দেখে আসছি, তুমি চলো আমার সাথে, সে এখনো আছে। বাট আমার ফ্রেন্ড বললো যে ওকে ফাইন, দেখতে হবে না, তুমি আমার সাথে চলো, আমি জানি কে বসা। আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম কে উনি। তো বললো যে বাসায় চল, পরে বলছি। তো আসলে আমি যথারীতি বাসায় চলে আসলাম, ওর রুমে ঢুকলাম। আমরা তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে আসলে উনি কে। তখন ও আমাকে কিছু অবাক করা ইনফরমেশন দিল, যেগুলো আমি শুনলাম। ইনফরমেশনগুলা, যে ইনফরমেশনটাও আমাকে দিচ্ছে যে ওর কথা মতো ওদের এই বাড়িটাতে স্টিল নাও 6 জন পরি, 1 জন জিন আছেন, স্টিল নাও এখন পর্যন্ত। তো যথারীতি আমার চোখ কপালে, একটু ভয় পেয়ে গেলাম। একটু ভয়টা পাওয়াটাই স্বাভাবিক, কারণ আমি কেউ একজনকে দেখলাম। তো তখন সে আমাকে আরেকটু বলল যে তুমি যার সাথে দেখা হয়েছে, তুমি যাকে দেখেছো, ইনি এই 6 জনদেরই একজন। তো বুঝতেই পারছেন আমার ভয়ের সীমাটা কোথায়। তো ওই ছিল ঘটনা। তো এই ঘটনার পর্যায়ে ও এক পর্যায়ে আমাকে বলল, সেই পরিদিন নিয়ে কিছু সে আমাকে কথা বলল, যে ওর রুমটাতে আসলে ও একাই থাকে। ও যখন বাসায় থাকে না, ভার্সিটি থাকে বা বাইরে যখন সে থাকে, ওর রুমের ডোরটা লক করে যায়, ওর পার্সোনাল রুমের ডোরটা লক করে যায়। বাট ও যখন বাহির থেকে আসে,
ও আসার পরে ওর রুমের দরজার বাহিরে ও যখন লকটা খুলতে যাবে তখনই ও শুনতে পায় যে বাহিরে 5-6 জন মানুষের মতো 5-6 জন মানুষের মতো কেউ ভেতরে কথা বলছেন, তারা হাঁটাহাঁটি করছেন। ও কথা শুনতে পায়, যে আপনি জানেন যে 5-6 জন মানুষ এক জায়গাতে কথা বললে কেমন একটা গুম গুম আওয়াজ হয় বা মানুষ এটা বোঝা যায়, বাট ও শুনতে পাচ্ছে কথা বলছে কিন্তু তাদের কথার ভাষাগুলোর কাছে ক্লিয়ার না। তো ও তড়িঘড়ি করে রুমের লকটা খোলে, ও যখন রুমে ঢোকে বাট ও কাউকে দেখতে পায় না, ও কাউকেই দেখতে পায় না। ও রুমের সব জায়গাতে সার্চ করে, ইভেন ওর রুমের অ্যাটাচড যে ওয়াশরুমটা আছে সেটা খুলে দেখে, সার্চ করে, বাট সেখানেও কেউ নাই, কোথাও কেউ নাই। কিন্তু ও হঠাৎ করে এক পর্যায়ে ওর মেঝেতেই ওর চোখটা যায়, ওর মেঝের দিকে ওর চোখটা পড়ে, তখন ও মেঝেতে দেখতে পায় কিছু পায়ের ছাপ। লাইক আপনি যদি কোনো ফ্লোরের উপর দিয়ে ভেজা পানি হাঁটেন, যে পানির একটা ছাপ পড়ে থাকে, সেরকম ছাপ, পায়ের ছাপ। বাট সেই পায়ের ছাপগুলো কোনো স্বাভাবিক মানুষের পায়ের ছাপের মতো না। সেই পায়ের ছাপগুলো ছিল স্বাভাবিক মানুষের পায়ের তুলনায় অনেক বড়, অনেক বড়। আর আরেকটু বলে রাখি, ও যখন বাহিরে থাকে তখন ও বাহিরে যখন ওর রুমটা রেখে যায় যেভাবে, তো ও যখন বাসায় ফিরে আসে ও টোটালি দেখে রুমের পরিবেশটা টোটালি চেঞ্জ। ও যেভাবে রেখে যায় ওইভাবে ও কোনো কিছুই পায় না। একটু এলোমেলো থাকলে এসে দেখে ঘরটা গোছানো, কেউ নিজের হাতে গুছিয়ে রেখেছে। ও আমাকে যেটা বলেছে, এরকম হয় যে ও ল্যাপটপটা বেডে রেখে যায় কিন্তু ও এসে দেখতে পায় ল্যাপটপটা টেবিলের উপরে রাখা, বা মাঝে মধ্যে এরকম দেখে ফ্রিজের ডোর ওপেন করা, হ্যাঁ, জানালা বন্ধ থাকলে সেই জানালাটা এসে ওপেন পায়, জানালার পর্দাগুলো সরানো থাকে, এরকম অনেক কিছু করতে থাকে। তো এই ছিল একটা স্টোরি। আর আরেকটা স্টোরি আছে, আমি খণ্ডকালীন বলছি ঘটনাগুলো। এবার যেটা বলছি এটাও নিজের সাথে ঘটে যাওয়া, এবং ওর সাথে প্লাস ওর গার্লফ্রেন্ড, হ্যাঁ, ওর একটা রিলেশন আছে, অ্যাফেয়ার আছে, ওর গার্লফ্রেন্ড দুজনের সাথে ঘটে যায় এই ঘটনাটা। রাসেল ভাই, এই ঘটনাটা ঘটে 2013-র দিকে। ও আমাকে যেটা বলে, হ্যাঁ 2013-র দিকে। ও এক্সাক্ট মাসটা বা দিনটাও বলতে পারি না, ও হচ্ছে 2013-র দিকে, ওর টোটাল মনে নাই এক্সাক্টটা। ওর গার্লফ্রেন্ড, ওরা ঠিক মাগরিবের সময়ের আগের দিকটাতে, আমরা যেটা 3 সন্ধ্যা বলি, যে সন্ধ্যা হয়ে আসছে, প্রায় অন্ধকার নেমে এসেছে কিন্তু মাগরিবের আজানটা দেয়নি যে সময়টা, ওই সময়টাতে ও এবং ওর গার্লফ্রেন্ড ওদের ছাদের পূর্ব কর্নার, একেবারে পূর্ব সাইডে একটা কর্নার আছে, ওখানে কিছু ফুলের টব রাখা আছে, ওই জায়গাটা দাঁড়িয়ে ওরা কথা বলছিল। তো কথা বলার এক পর্যায়ে ওরা দুজনই দেখতে পায় যে, দুজনই দেখে যে, হঠাৎ করেই দেখে, ওইখানে আসলে আসার কথা না ওখানে, বা থাকার কথা না, কিন্তু দেখা যায়, এটাই হচ্ছে অবাক করার ব্যাপার, যে দেখা যায় যে ওদের সামনে 6টা কালো বিড়াল বসা, লাইন ধরে, একদম লাইন ধরে, এক সিরিয়ালে বসা, লাইন ধরে। এবং প্রত্যেকটা বিড়ালই কুচকুচে কালো, এবং তাদের চোখগুলো রক্ত লাল, এবং তাদের দৃষ্টি তাকানোর ভাবভঙ্গিটা ছিল এরকম যে ওরা বিরক্ত, ওরা খুব রাগ, কোন একটা বিষয় ওদের খুব ক্ষোভ আছে। আচ্ছা, ওকে। জিনিসটা ওরা দেখতে পায়। তো জিনিসটা ওরা, আমার ফ্রেন্ড যেটা আমাকে শেয়ার করলো, যে আমাকে বললো যে ওরা জিনিসটা খুব বেশি দেখতে পায় না, 15 সেকেন্ডের মতো ওদের চোখের সামনে বিড়ালগুলো ছিল, ওরা ওই জিনিসটার দিকেই খেয়াল রাখে, বিড়ালগুলোর দিকেই খেয়াল রাখে, জাস্ট ওদের চোখের সামনে ওরা 15 থেকে একটু বেশি হবে সেকেন্ডসের মধ্যে বিড়ালগুলো নাই, সেখানে কোনো বেড়ালই নাই। ওরা পুরোটা ছাদ সার্চ করে, কোনো বেড়াল ওরা দেখতে পায় না, কোনো বেড়ালের কোনো অস্তিত্বই নাই ছাদে। তো এটা দেখার পরে ওর মনে পড়ে যে ওদের একটু প্রবলেম আছে বা বাসাটা একটু সমস্যা আছে। তো ওর গার্লফ্রেন্ডকে নিয়ে তড়িঘড়ি করে নেমে আসে, যে সময়টা খারাপ, আমাদের এখন থাকাটা উচিত হবে না, চলো আমরা চলে যাই। তো ওরা নিচে চলে আসে। রাসেল ভাই, ওইখানেই ঘটনাটা শেষ না, এরপরে যেটা ঘটে, যে আমার ফ্রেন্ড যেটা বলে, সেদিনের পর থেকেই আমার ফ্রেন্ডের যে গার্লফ্রেন্ড, ও ভয়াবহভাবে অসুস্থ হয়। ঠিক সেদিন রাত থেকে শুরু করে তার পরবর্তী 31 দিন পর্যন্ত ওর গার্লফ্রেন্ডের ভয়াবহ জ্বর থাকে। একটু বলে, আমি একটু মিস্টেক করে গেছি, যে ঘটনাটা যেদিন ঘটে, ওরা যে বিড়ালগুলো যেদিন দেখতে পায়, সেদিন রাতে ঘুমানোর পরে সকালবেলা যখন ওর গার্লফ্রেন্ড ঘুম থেকে ওঠে, সে দেখে তার প্রচন্ড শরীর ব্যথা, সে বেড থেকে উঠতে পারতেছে না, বাট সে খুব কষ্ট করে তার ওয়াশরুমে যায়, এবং ওয়াশরুমে গিয়ে সে ঢুকতেই, ওয়াশরুমের ডোরটা খুলতেই সে লুকিং গ্লাসে দেখতে পায় নিজেকে, তার কাঁধে, তার বাহুতে, তার হাতের কবজির কাছটাতে, এবং হাতের কবজির কাছটাতে, বাহুতে, কাঁধে এবং মাথার পেছনের দিকে প্রচন্ড রকমের তীক্ষ্ণভাবে কোনো হিংস্র জন্তুর আঁচড়, খামচি দিলে যেভাবে একটা দাগ হয়ে যায়, সেরকম একটা দাগ প্রত্যেকটা জায়গাতে, এবং দাগগুলো খুব তাজা, মনে হয় যেন তাকে রিসেন্টলি দেওয়া হয়েছে। তো এরপর থেকে সে অসুস্থ হয়ে যায়। আমি যেটা বলছিলাম, যে 31 দিন ভয়াবহ জ্বর, তাকে ডাক্তার দেখানো হয়, বাট কিছুতেই কিছু না। অনেক ডাক্তার দেখানো হয়, অনেক ভালো ভালো ডাক্তার দেখানো হয়, বাট কিছুতেই কিছু হচ্ছিল না। ঠিক 31 দিন পরে সে
মানে সুস্থ হয়ে যায়, তার আর কোনো প্রবলেম হয় না, তাকে কোথাও যেতে হয়নি, কিছুই করতে হয়নি, ঠিক 31 দিন জ্বরটা স্টে করেছিল। তো রাসেল ভাই আরেকটা ঘটনা আছে, আমি একটু বলি, যেহেতু খণ্ডকালীন ঘটনাগুলো বলছি। আচ্ছা, এবার এই ঘটনাটা বলার আগে আমার একটা ছোট্ট ব্রেক নিতে হবে, এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো, কিছু করার নেই। এবং ব্রেকের পরে আমরা এই ঘটনার যে লাস্টের যে আরেকটা খণ্ডকালীন আরেকটা ঘটনা, সেই ঘটনাটা শুনে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। This track was downloaded from FusionBD.com. Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছিলাম সাজিদের কাছে ঘটনা, এবং আমরা কোনো কথা না বলে সরাসরি ঘটনার পরের অংশে চলে যাই। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, দিস ইজ সাজিদ এগেইন। এখন আমি আমার ঘটনার শেষ পার্টটা বলছি রাসেল ভাই। জি। তো এখন যে ঘটনার শেষ পার্টটা বলছি, এটাও আমার নিজের সাথেই ঘটে যাওয়া, এবং ওই বাসাতেই। তো রাসেল ভাই, আমি ওই বাসাটাতে পরবর্তীতে গিয়েছিলাম, আবার সেটা আমাকে কাজেই যেতে হয়েছিল, একটা কাজের কারণে আমাকে সেই বাসাটাতে যেতে হয়েছিল। তো এবার আমি যখন সেই বাসাটায় যাই, তখন আমি বাসাটায় 6:30টার দিকে চলে যাই, আমার ফ্রেন্ড ছিল বাসায়। তো বরাবর মতো বাসায় উঠে যাই, ওর সাথে আড্ডা দিই। তো বাসার ছাদে আমরা যাই, বাসার ছাদে আমার ফ্রেন্ড বলছিল যে আমরা বাসার ছাদে গিয়ে এবং আড্ডাটা দিই, আমরা বাসার ছাদে যাই। তো আসলে একটু আপনাকে বলি, যেহেতু বাড়িটা অনেক পুরাতন, আপনি নিশ্চয়ই জানেন যে আগের দিনের পুরাতন বাড়িতে যে বাসার ছাদগুলো করা হতো, সেই ছাদের উপরে যে পানির ট্যাঙ্কিটা থাকতো, সেটা সিমেন্টের বড় করে ট্যাঙ্কি করা থাকতো। যে এখন যেমন প্লাস্টিকের ট্যাঙ্কিগুলো এরকম না, সিমেন্টের বড় একটা তৈরি ট্যাঙ্কি ছিল। তো আমরা সেই ট্যাঙ্কিটার উপরে বসি, তখন ঘড়িতে সময় বাজে 7টা, সন্ধ্যা 7টা। তা আমি এবং আমার ফ্রেন্ড দুজনেই সেখানে বসি। তো একটু বলি, আমি যেটা বসেছিলাম, তা আমি মানে উত্তরমুখী হয়ে বসেছিলাম, দক্ষিণটা আমার পিছনে ছিল। তো সেই ছাদের দক্ষিণ পশ্চিম কর্নারে ঠিক বলবো না, দক্ষিণ সাইডেই বলা যায়, একটা স্ট্যান্ড ছিল, যেটা আমার থেকে হাত 5-6 পেছনে হবে স্ট্যান্ডটা, রেলিং এর সাথে। তো সেখানে একটা ছোট টিউব লাইট ছিল, ছাদটাকে একটু আলোকিত করে রাখার জন্য টিউব লাইট ছিল। তো সেই টিউব লাইটটা জ্বলছিল রীতিমতো। তা আমরা কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। তো আপনি জানেন যে যেহেতু আমি উত্তরমুখী বসেছিলাম আর দক্ষিণ দিকে ছিল সেই লাইট ল্যাম্পপোস্টটা, তো আপনি জানেন যে আপনি যদি লাইটের সামনে বসেন, লাইটটা যদি আপনার পেছনে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আসলে আপনার ছায়াটা আপনার সামনে হবে। আমি যখন বসেছিলাম, বাট কথা বলার এক পর্যায়ে আমি খেয়াল করলাম আমার নিজের ছায়াটা আমার সামনে নেই, আমার নিজের ছায়াটা আমি দেখতে পাচ্ছি না। তো কোনো কারণে আমি হঠাৎ ঘাড় ঘুরাই, 1 থেকে 2 সেকেন্ডের ব্যবধানে আমি ঘাড় ঘুরে আমি আমার ডান পাশে দেখতে পাই। যেটা দেখতে পাই সেটা আসলে কখনোই এক্সপেক্ট করি নাই, বা আসলে চিন্তায় ছিল না। আমি দেখতে পেলাম আমার ডান পাশে বিশাল লম্বা একটি ছায়া, বিশাল কালো লম্বা একটি অবয়ব, যেটা ছায়ার মতো অনেক দূর অবধি, একেবারে সেই ছাদের পূর্ব কোণা পর্যন্ত। ছাদটা অনেক বড়, ছাদের পূর্ব কোণা পর্যন্ত বিশাল লম্বা একটি ছায়া। তো একটা কথা হচ্ছে যে আমার ছায়াটা তো কখনোই আমার পাশে পড়ার কথা না, যেহেতু আমার লাইটটা আমার পেছনে আর আমি ছিলাম বসা, অবশ্যই আমার ছায়াটা দাঁড়ানো হবে না। তো এটা দেখে আমি একটু ঘাবড়ে যাই, আর একটু ভয় পাই। তখন আমি আমার ফ্রেন্ডকে কিছু জানাইনি, আমার ফ্রেন্ড কথা বলে যাচ্ছে। আমি তৎক্ষণাৎ সাথে সাথে আমি আমার বাঁ পাশে তাকাই, বাট আমি আমার বাঁ পাশে কিছুই দেখতে পাই না, যে এর যে ছায়াটা আমার ডান পাশে পড়বে সেরকম কিছুই ছিল না আমার বাঁ পাশে। তো আমি বাঁ পাশ থেকে আবার তড়িঘড়ি করে আমি ডান পাশে তাকাই, স্টিল না, তখনও ছায়াটা আছে, আমি তখনও দেখছি ছায়াটা। আমি আমার ফ্রেন্ডকে ইশারা করি, কথা বলি না, আমি ইশারা করি আমার ডান দিকে তাকানোর জন্য। আমি এবং আমার ফ্রেন্ড আমরা একসাথে ডান দিকে তাকাই, বাট আমরা কিছু দেখতে পাই না। আমি আমার ফ্রেন্ডকে বলি যে আমি এরকম একটা লম্বা কালো অবয়ব একটা ছায়া দেখেছি। আমার ফ্রেন্ড বললো যে আর কিছু বলতে হবে না, নিচে চল। আমি বললাম যে কেন? বললাম যে নিচে চল। আমার ফ্রেন্ড আর কিছুই বললো না, জাস্ট ও আমাকে ট্যাঙ্কি থেকে আগে নামতে দিয়ে ও পেছনে নেমে ও বললো যে চুপচাপ চল, কথা বলিস না। আমি নিচে চলে এলাম, আমরা রুমে চলে এলাম। তো এবার বলি যে রাসেল ভাই, যে আমি এর আগে যে পরি নিয়ে বলছিলাম, বা আমি যে একটা ছায়া নিয়ে বলছিলাম, বা যাদের দেখেছি একজনকে প্রথম ঘটনায় শেয়ার করেছিলাম, সেটা ওই পরিদেরই একজন ছিলেন। এবার একটু বলি, ওই বাড়িটাতে 2012 সালের দিকে ঠিক বাড়ির পাশেই যে জায়গাটাতে একটা মসজিদ আছে, খুবই মানে পপুলার একটা মসজিদ, সবাই চেনে মোটামুটি ওখানকার। সেই মসজিদটার কথা সবাই জানে, সবাই চেনে। আমি মসজিদটার লোকেশনও বলছি না, মসজিদটার ঠিকানা বলছি না। সেই মসজিদেরই খতিবকে নিয়ে আসা হয় ওই বাড়িতে, যে আসলে কি সমস্যা, খতিবকে নিয়ে আসা হয়। তো
তো মসজিদের খতিব আসেন যথারীতি, উনি এসে উনি সবার আগেই বাড়িটার গ্যারেজটা এবং ছাদটা ভালো করে পর্যবেক্ষণ করেন। এই বাড়িটার গ্যারেজটা এবং ছাদটা সবার আগে পর্যবেক্ষণ করেন ভালো করে। তারপর উনি রুমের ভিতরে যান, রুমের ভেতর সহ বাড়ির ছাদ সহ সবকিছু উনি পরীক্ষা করার পরে উনি এসে বলেন এরপরে কি ঘটনা। তখন উনি মানে ছাদে যেটা হয় যে উনি যখন মানে তদন্তে আসেন বা কি ব্যাপারটা বোঝার জন্য আসেন, তখন ছাদে বসে ওনার সাথে কথা হয় এবং উনি পরবর্তীতে সেটা এসে জানান যেটা যে আমি ছাদে কথা বলেছি এবং উনি বলেছেন যে এই বাড়িতে 6 জন পরী এবং 1 জন জিনের উপস্থিতি আছেন। এবার উনি বলেন যে আমি জিনের সাথে কথা বলেছি, জিন উনি বলেছেন যে উনি এই জায়গাটাতে 150 বছর ধরে আছেন, 150 বছর ধরে। আচ্ছা, অনেক আগে থেকে। হ্যাঁ, উনি অনেক আগে থেকে এই জায়গাটাতে আছেন। এবং পরীদের কথা বলেন যে এরা বহিরাগত, এরা আমার ফ্রেন্ডের সাথে এসেছে, এরা আমার ফ্রেন্ডের সাথে এসেছে। আর যে জিনটা উনি এখানেই স্থায়ী 150 বছর যাবত আছেন। এবং উনি জিনটা ওনাকে যেটা বলেন যে আমাকে এখান থেকে সরানো বা আমাকে এখান থেকে বিতাড়িত করার ব্যর্থ চেষ্টা করো না। এই বাড়ি 7 তালা কেন, এই বাড়ি যদি 1000 তালাও করা হয় আমি তার উপরেও থাকবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো কারো এখানে ক্ষতি করছি না, আমার দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে না। আমি এই জায়গাটাতে নামাজ পড়ি নিয়মিত, আমি কোরআন তেলাওয়াত করি, কেন আমাকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে? ওকে, উনি প্রশ্ন রেখেছেন। তো তো ওই জিনের সম্পর্কে আরেকটু বলি যে ব্যাপারটা হচ্ছে যে আমার ফ্রেন্ড ওরা সবসময় যেটা দেখতো যে পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটতো যে ওরা দুপুরের টাইমে বা সন্ধ্যার টাইমে বা অনেক রাতে বা খুবই ভোরবেলায় ওরা শুনতে পেত যে বাড়ির ছাদের ওই জায়গাটা থেকে কেউ খুব মধুর সুমধুর সুরে কোরআন তেলাওয়াত করছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও ফিরে আসবো আমরা চলে যাব আপাতত আবারও SMS এ, এবং আমি দেখতে পাচ্ছি যে